নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। ওখানে কি জন্য গেছিলিস? আঙুল করে কেটে ফেলে দেবো, কোনো জায়গায় যাবে না। বলো রইল 7টা পর্যন্ত টাইম দেন, 9টার মধ্যে আমি ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে আপনার বাড়ির সামনে? কি হবে, কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। অনুব্রত মণ্ডল কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, শাস্তি হবে। এই অনুব্রত মণ্ডল উত্থান থেকে বিপত্তি। একসময় এই কেষ্টদা বীরভূমের তৃণমূল কংগ্রেসের অপরিহার্য বাহুবলী নেতা, যার নাম শুনলেই শাসক দলের থেকে আরম্ভ করে গরুও পর্যন্ত এক জায়গায় লাইন দিত। বীরভূম জেলার নিচুপট্টির একজন সাধারণ মাছ ব্যবসায়ী থেকে 2011-র পর তৃণমূল ক্ষমতায় এসে তৃণমূলের আশীর্বাদে হয়ে উঠেছিলেন দলের অসংঘোষিত শেরিফ। 2009 সাল থেকে টানা বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দলকে একচ্ছত্র নিয়ন্ত্রণ করেছেন। তার সাংগঠনিক ক্ষমতায় 2011-র পর বীরভূমের 11টি বিধানসভা আসনের 10টিতে তৃণমূল জিতেছে। 2019-এর লোকসভাতেও জেলার 2টো লোকসভাতে তৃণমূল জয় করে। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ অনুগত হিসাবে কেষ্টদা বীরভূমের তৃণমূল কংগ্রেসের শেষ কথা ছিল। কিন্তু এই ক্ষমতার উত্থানের সঙ্গে একের পর এসেছে বিতর্ক এবং শেষে এসেছে তার জীবনের সংকট এবং এমন চৌরাস্তার মুখে দাঁড়িয়ে। অনুব্রত মণ্ডল কেষ্টদা নামের সাথে জুড়ে আছে কিন্তু রঙিন কাহানি এবং কৌতুক। তিনি একবার এমন মন্তব্য করে খবরের কাগজে আসেন যে শিষ্টাচার লঙ্ঘন করে বিরোধীরা সেই ব্যাপারে অভিযোগও করে। যেমন ধরুন 2013-র পঞ্চায়েত নির্বাচনে কেষ্টদা বললেন যে পুলিশকে বোম মারো, বিরোধীদের বাড়ি পুড়িয়ে দাও। এই ভাষণের জেরে তার বিরুদ্ধে মামলাও হয় এবং বোম কাণ্ডে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন, যদিও পরবর্তীকালে প্রমাণের অভাবে খালাস পান বলে জানা যায়। তাছাড়া একদা তৃণমূল কংগ্রেসের পোস্টার ছিঁড়লে কর্মীদের হাত কেটে নেওয়ার নিধানও তিনি দিয়েছিলেন, যার পরের দিনই তাকে তৎকালীন তৃণমূলের মহাসচিব মুকুল রায়ের পাশে বসে সাংবাদিক সম্মেলনে দেখা যায়। এই সব ঘটনার পরেও মমতা ব্যানার্জি বারবার তার এই অনুগত নেতাকে, তার অনুগত পাত্রকে কিন্তু রক্ষা করেছেন। মমতা ব্যানার্জি একবার অনুব্রতকে তার পক্ষ নিয়ে বলেছিলেন বিখ্যাত কথা, ওর মাথায় কম অক্সিজেন যায় তো, অর্থাৎ শরীরজনিত সমস্যার কারণে উনি কখনো কখনো অপ্রচলিত কথা বলে ফেলেন। মুখ্যমন্ত্রী এমন সমবতী সুরে বোঝাতে চেয়েছিলেন যে কেষ্টদার বেফস মন্তব্যগুলো কোনোটাই ইচ্ছাকৃত ছিল না। মমতা ব্যানার্জির এই সুরক্ষা কবচ এবং আনুগত্যের পুরস্কার হিসেবে কেষ্টদা 2022 সালের গোড়াতেই তৃণমূলের জাতীয় কার্যকরী কমিটিতেও জায়গা পেয়ে যান। যদি সংক্ষেপে বলা যায়, বিতর্কিত সঙ্গী থাকা সত্ত্বেও তৎকালীন তৃণমূল সুপ্রিমো তার ব্লু আইড বয় কেষ্টদাকে আড়াল করে মূল্যের বিনিময় হলেও তাকে পাশে রেখেছেন দীর্ঘদিন ধরে। এরপরে সেই 2022-এর সেই বিপত্তির সূচনাকাল, গরু পাচার মামলা এবং তারপর জেল। তিনি কেন্দ্রীয় তদন্ত এজেন্সির নজরে পড়ে যান গরু পাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার জন্য। ভারত বাংলাদেশ সীমান্তে চলা কোটি কোটি টাকার গরু চোরাচালান চক্রের পৃষ্ঠপোষকতা এবং তার বিনিময়ে বিপুল অর্থ গ্রহণের অভিযোগ ওঠে। সিবিআইয়ের এফআইআর অনুসারে বিএসএফের কমান্ড্যান্ট চোরাচালান চক্রের মূল পান্ডা এনামুল হক সহ অনেকের সঙ্গেই অনুব্রতের নাম জড়ায়। তদন্তকারী দাবি, বীরভূমে জেলা সভাপতি থাকাকালীন অনুব্রত স্থানীয় প্রশাসন এবং পুলিশকে হাতের মুঠোয় রেখে পাচার র্যাকেটকে মদত দিয়েছিলেন এবং তার বিনিময়ে প্রায় 48 কোটি টাকার পয়সা ঘুরপথে তার পরিবার এবং ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। 2022-এর অগাস্টে সিবিআই তাকে গ্রেপ্তার করে, প্রথমে আসানসোল জেল, তারপর দিল্লির তেয়ার জেল, আমরা সবাই জানি। কিন্তু কিছুদিন বাদে তার মেয়ে সুকন্যাকে এই মামলায় গ্রেপ্তার করে তিহার জেলে বাবা মেয়েকে একসাথে পাঠানো হয়। তৃণমূলের এই দোর্দণ্ড প্রতাপ জেলার সভাপতির জেলযাত্রা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ অভিযোগ করেন যে কেন্দ্রের বিজেপি সরকার তাদের জনপ্রিয় নেতাদের রাজনৈতিক টার্গেট করছেন, মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। বীরভূমের কর্মীরা কেষ্টদাকে মুক্ত করো স্লোগান দিয়ে মিছিলও করেন।
কেষ্টদার অনুপস্থিতিতে বীরভূমের রাজনৈতিক হিসাব নিকাশ কিন্তু তৎক্ষণাৎ রাতারাতি বদলে যায়নি। মমতা ব্যানার্জি অনুব্রতর অনুগতদের ভরসা দিয়েছিলেন, দলের অন্দরে বার্তা দিয়েছিলেন যে কেষ্ট ফিরে না আসা পর্যন্ত 3 গুণ উদ্যমে লড়তে হবে, ওকে বীরের মতো জেল থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ দলনেত্রীর নির্দেশে সকলকে জানিয়ে দেওয়া হয়েছিল অনুব্রত ফিরে এলেই আবার বীরভূমের হাল ধরবেন। তাই তার অনুপস্থিতিকালীন সময় আনুষ্ঠানিকভাবে জেলা সভাপতি পদে কাউকে বসানো হয়নি। মুখ্যমন্ত্রী এক সমন্বয় কমিটি বানিয়েছিলেন জেলা পরিচালনার জন্য, কিন্তু তাতে কেষ্টর পদমর্যাদাকে আঘাত করে এমন কোনো কাজ কিন্তু প্রকাশ্যে দেখা যায়নি। সেই সময় পঞ্চায়েত নির্বাচন 2023, লোকসভা নির্বাচন 2024, দুটো বড় লড়াই আসে। অনুব্রত জেলে থেকেও শিরোনামে ছিলেন, কখনো অসুস্থ হয়ে এমসে ভর্তি, কখনো আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করছেন। প্রায় 2 বছর জেল হেফাজতে থাকার পর অবশেষে সুপ্রিম কোর্ট ও দিল্লির বিশেষ আদালত আদেশে 2024 সালের সেপ্টেম্বরে অনুব্রত জামিন লাভ করেন। জামিন মঞ্জুরের পেছনে যুক্তি ছিল যে বিচারাধীন প্রক্রিয়া শীঘ্র শেষ হওয়ার সম্ভাবনা নেই এবং এতদিন আটকে থাকার পরে অভিযুক্তকে জামিন দেওয়া যেতেই পারে। জামিনের পর ফিরে আসা, কিন্তু দলে আগের মর্যাদা ফিরে পেলেন কি? 2024 সালের 24শে সেপ্টেম্বর 2 বছরেরও বেশি সময় তিহার জেলে কাটিয়ে অনুব্রত মণ্ডল বীরভূমের নিজের বাড়ি বোলপুরে ফিরলেন। এলাকায় যেন উৎসবের মেজাজ, শত শত কর্মী সমর্থক ঢাক, শাঁখ, সবুজ আবির নিয়ে কেষ্টদাকে বরণ করলেন। বোলপুরের রাস্তায় অভিনন্দনের তোড়ে এই বার্তা যাচ্ছিল যে তার অনুপস্থিতিতে সবাই মিস করছিলেন। নিজের বাড়ির সামনে সাংবাদিক সম্মেলনে জানালেন, আমি দিদির সাথে ছিলাম, আছি, থাকব, দিদির জন্য প্রাণও দেব। এই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার অসীম আনুগত্য পুনরুদ্ধার করেন। পাশে থাকা মেয়ে সুকন্যা এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তিনি আরও জানান যে জেলে থাকার ফলে তার স্বাস্থ্য ভেঙে গেছে, পায়ে কোমরে ব্যথা, তাই তৎক্ষণাৎ দিদির সাথে দেখা করতে কলকাতায় যেতে পারছেন না। তবে দুর্গাপুজোর পর মমতা বোলপুরে এলে অবশ্যই দেখা করবেন। এদিকে মুখ্যমন্ত্রীও বীরভূমে প্রশাসনিক সফরে এসে ইঙ্গিত দিলেন যে উপযুক্ত সময়ে তিনি কেষ্টর সঙ্গে বসবেন। মমতা আদর করে অনুব্রতকে কেষ্ট বলেই ডাকেন এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ হিসাবে তিনিও যে খুশি তার অনুগত সৈনিক ঘরে ফেরার। সবে মিলিয়ে সেই মুহূর্তে পর্যবেক্ষকদের মনে হয়েছিল অনুব্রত হয়তো আবার আগের মতো দলের সক্রিয় ভূমিকা নেবেন, কিন্তু বাস্তব ছবিটা এত সরল ছিল না। 1 বছর ধরে তার অনুপস্থিতিতে জেলা রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয়, যেটা পূরণে তৃণমূল নেতৃত্ব ধীরে ধীরে বিকল্প শক্তি তৈরি করেছিল। 2023 অগাস্ট জেলা পরিষদের নির্বাচন, তৃণমূল বিপুল জয় পায় বীরভূমে, কিন্তু লক্ষণীয়ভাবে দেখা গেল জেলা সভাধিপতি পদে অনুব্রত ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরীর পরিবর্তে এক কম্পারেটিভলি কম পরিচিত কাজল শেখকে বসানো হলো। কাজল শেখ এই নামটা এতদিন পর্যন্ত কেষ্টদার বিরোধী গোষ্ঠীর লোক বলেই পরিচিত ছিল। ফলে তার এই উত্থান তৎকালীন তৃণমূল মহলে বার্তা গেল বীরভূমে নতুন শক্তিমানের আবির্ভাব হয়েছে। দলীয় এক সূত্রে সেই সময় বলেছিল, কেষ্ট নেই 1 বছর, তাই এতদিন ওকে সরানো সম্ভব হয়নি। এবার কাজলকে জেলা পরিষদে বসানো মানে বীরভূমে কেষ্ট যুগের অবসান শুরু। অর্থাৎ ভেতরে ভেতরে কেষ্টর একাধিপত্য খর্ব করার রাস্তায় দল কিন্তু অলরেডি নেমে পড়েছিল, যদিও আনুষ্ঠানিকভাবে তাকে জেলা সভাধিপতি পদেই বহাল রাখা হয়। জেলে থাকার মধ্যেই 2024 সালের জানুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সমন্বয় কমিটিতে কিছু রদবদল করেন। কৌশলগতভাবে সেই কমিটি থেকে 3 জনকে বাদ দেওয়া হয়। 2 জন সাংসদ শতাব্দী রায় এবং অসিত মাল, যারা মূলত কেষ্টর আনুগত্য ছিলেন, এবং 3য় জন হলেন স্বয়ং কাজল শেখ, যিনি কেষ্টর প্রতিদ্বন্দ্বী হিসাবেও পরিচিত ছিলেন। দলের এক নেতা সংবাদ মাধ্যমে ব্যাখ্যা দেন, জানুয়ারির সেই মিটিংয়ে দিদি স্পষ্ট বলেছিলেন কেষ্ট জেল থেকে বেরোলেই জেলা সংগঠনের দায়িত্ব নেবে। বোঝা যাচ্ছিল যে লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জি চেয়েছিলেন গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দিয়ে একসাথে সবাইকে রাখতে, কাজলকে কমিটি থেকে সরিয়ে হয়তো কেষ্ট অনুগামীদের
মন রাখতে চেয়েছিলেন, আবার বিকল্প যে নেতৃত্ব, বিরোধী যে নেতৃত্ব, তাকে পুরোপুরি উপেক্ষা না করে দুপক্ষকেই একটু সাময়িকভাবে সামঞ্জস্য করার চেষ্টা করেছিলেন। অনুব্রত যখন মুক্তি পেয়ে ফিরলেন তখন প্রকাশ্যে তাকে যে স্বাগত জানানো হয়েছিল, কিন্তু পর্দার আড়ালে তাকে আর আগের একচ্ছত্র ক্ষমতায় ফিরিয়ে দেওয়া হবে কি না তা এক প্রকার অনিশ্চিত ছিল। জামিনের 1.5 মাস পর 2024 সালের নভেম্বরের মাঝামাঝি তৃণমূল ঘোষণা করে যে বীরভূমে পার্টি পরিচালনার জন্য একটা কোর কমিটি থাকবে 7 জনের, এবং অনুব্রত মণ্ডল সেই 7 সদস্যের কমিটির একজন সদস্য হিসেবে থাকবেন। অর্থাৎ নামমাত্র তিনি যুক্ত থাকবেন, কিন্তু পুরো সিদ্ধান্ত কমিটি মিলে নেবে একসাথে। এদিকে বীরভূমের নতুন কোর কমিটিতে কেষ্টর পাশাপাশি কাজল শেখেরও স্থান হয়। কাজল বললেন, কেষ্টদার তত্ত্বাবধানে আমরা একসাথে কাজ করব। তবে বাস্তবের চিত্র অন্য ছিল। বাস্তবে খবর পাওয়া যায় এই কমিটি আসলে কেষ্টর গতিবিধির ওপর নজরদারি করবে এবং প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদা নেতাকে দায়িত্ব দিয়ে একতন্ত্র কেষ্টর ভাঙবে। কেষ্টদা যদি কারোর এলাকায় যেতে চান তাকে আগে থেকে জানাতে হবে, এমনও নিয়ম চালু হয় যা শুনে স্থানীয় নেতাদের অনেকেই অবাক হয়ে মন্তব্য করেন, কেষ্টদাকে এখন এলাকায় যেতে হলে অনুমতিও নিতে হবে। বোঝা যাচ্ছিল দল তার গতি প্রভাব সংকুচিত করার শুরু করেছে। তবু অনুব্রত সেই সময় কোনো বিরূপ প্রতিক্রিয়া দেননি, বরং প্রকাশ্যে বলেছিলেন যে তার কোনো পদবীর মোহ নেই। আগে দিদি আমায় রাজ্যসভায় পাঠাতে চেয়েছিল, আমি চাইলে এমপি মন্ত্রী হতে পারতাম, কিন্তু আমি পোস্টের জন্য রাজনীতি করি না, মানুষের জন্য করি। এই বক্তব্যে তার মনে ক্ষোভ ঢাকা থাকলেও আনুগত্য প্রদর্শনের চেষ্টাই কিন্তু স্পষ্ট ছিল। তবে বীরভূমে ভেতরে ভেতরে কিন্তু শান্তি ছিল না। কাজল শেখ অনুব্রতর অনুগামীদের মধ্যে চাপা টানা পর্যন্ত হচ্ছিলই প্রায়। অনুব্রত জামিনে ছাড়া পেয়ে কিছু দলীয় কর্মসূচিতে গেলে দুই গোষ্ঠীর মধ্যে চোখাচোখি পরিস্থিতি তৈরি হয়। 2024 সালের অক্টোবরের একটি ঘটনায় তৃণমূলের এক কর্মী সভায় কেষ্টর উপস্থিতিতেই তার সমর্থক এবং কাজল শেখের অনুগামীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাক্কাধাক্কিতে মঞ্চ কেঁপে ওঠে এবং শুধু তাই নয়, আমাদের কেষ্টদার জন্য যে চেয়ারটা সাজানো ছিল সেটাও পর্যন্ত মঞ্চ থেকে পড়ে যায় এবং পরিস্থিতি অবনতি হওয়ার জন্য তাকে অন্য কর্মীরা দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যান। কাজল শেখ নাকি এতদিন যত অনুষ্ঠানেই অনুব্রত উপস্থিত থাকতেন এড়িয়ে চলছিলেন যাতে মুখোমুখি টেনশন না হয়। এই ঘটনার পর রাজ্য সরকার নিজে থেকেই বিশেষ উদ্যোগ নিয়ে কাজল শেখকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে দিলেন যাতে তিনি নিরাপদে কাজ করতে পারেন, যা ইঙ্গিত দিচ্ছিল যে দলনেত্রী কাজলকেও সমান গুরুত্ব দিচ্ছেন এবং কোনো অঘটন তিনি চান না। একই সঙ্গে অনুব্রতের সাথেও আগের মতো ওয়াই নিরাপত্তা পুনর্বহাল ছিল এবং সেটা জামিনের পরেও ছিল। এই সব ঘটনা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল অনুব্রত ফিরলেও বীরভূমে তৃণমূলের রাজনীতির পালক একটু একটু করে পাল্টে যাচ্ছিল। এদিকে অনুব্রত এখনও মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্পূর্ণ আস্থার কথা বলছেন, অন্যদিকে অভ্যন্তরে তার ক্ষমতার বলয় ভেঙে নতুন শক্তির প্রতিষ্ঠা হচ্ছে। মমতা ব্যানার্জি নিজেও যেন এক মধুরেণ সমপায়ত ফর্মুলায় চলছিলেন। একদিকে কেষ্টদাকে প্রকাশ্যে সম্মান দিচ্ছেন, ফোন করে দলের মিটিংয়ের বক্তব্য ঘোষণার দায়িত্ব দিতে বলছেন, আবার অন্যদিকে নতুন জেলার সভাপতি হিসেবে বর্ষিয়ান আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করে অনুব্রতকে পদ থেকে সরিয়েও দিচ্ছেন। 2025 সালের মে মাস তৃণমূলের জেলা সংগঠনের বড় রদবদলে অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং উল্লেখযোগ্যভাবে তার জায়গায় কাউকে সভাপতি করা না হয়ে 9 সদস্যের কমিটির ওপর জেলার দায়িত্ব ভার দেওয়া হলো। এই 9 সদস্যের কমিটি আসলে আগের কোর কমিটির একটা এক্সটেন্ডেড রূপ, যার মাধ্যমে গোষ্ঠীগুলোর ভারসাম্য রক্ষা হবে বলে একটা দলীয় ব্যাখ্যা রয়েছে। তৃণমূলের এক
শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে কেষ্ট আর তার মেয়ের অঢেল সম্পত্তি সংক্রান্ত খবর মিডিয়ায় যেভাবে ঘুরছে তা দলের ইমেজের ক্ষেত্রে ক্ষতি করছে, অর্থাৎ দলের শীর্ষমহল মনে করছেন অনুব্রত এবং সংশ্লিষ্ট কেলেঙ্কারি তৃণমূলের সৎ ভাবমূর্তিতে আঘাত করছে, তাই বিতর্কিতদের সরিয়ে ফেলাই মঙ্গল। মমতা ব্যানার্জি একসময় যাকে ফিরিয়ে আনলে জেলা পুনর্দখল হবে ভাবছিলেন, সেই অনুগত নেতাকেই শেষমেশে তিনি সরানোর সিদ্ধান্ত মেনে নিলেন এবং উল্লেখযোগ্যভাবে এটা নিহাত মমতা ব্যানার্জির একা সিদ্ধান্ত ছিল না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু থেকেই কিন্তু এটা চাননি যে অনুব্রতর মতো নেতারা জেল থেকে বেরিয়ে আবার পুরনো ক্ষমতায় ফিরুন। লোকসভার ভোটের আগেই অভিষেক ইঙ্গিত দিয়েছিলেন যে উত্তর কলকাতার প্রাক্তন মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বীরভূমে অনুব্রত মণ্ডল, এই দুই জায়গার নেতৃত্বের পরিবর্তন দরকার, যেহেতু এদের প্রতি এক ধরনের অসন্তোষ রয়েছে। শেষ পর্যন্ত মমতা অভিষেকের সমঝোতার ফলেই এক ক্ষেত্রে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্মান রক্ষার্থে জেলার চেয়ারম্যান করে রাখা হয়েছে, অন্যদিকে বীরভূমে কেষ্টদাকে কোনো পৃথক পদ না দিয়ে কমিটিতে রাখা হয়েছে। এই অভ্যন্তরীণ রফা অনুযায়ী মমতা নিজের আস্থাভাজনকেও আড়াল থেকে রক্ষা করলেও অভিষেকের পাল্লাও কিন্তু ভারী করেছেন। কেষ্টর বাড়তি ক্ষমতা খর্ব করে দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন, কিন্তু গোদের ওপর বিস্ফোরা চলে এলো অডিও ক্লিপ। জামিনে মুক্ত হওয়ার পর ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন অনুব্রত, কিন্তু 2025-এর মে মাসের শেষ দিকে ঘটে গেল এক বিস্ফোরক ঘটনা এবং যা তার অবস্থানকে একদম নড়িয়ে ছেড়ে দিল। সোশ্যাল মিডিয়া একটা অডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে অনুব্রত মণ্ডল বলে পরিচিত এক ব্যক্তি ফোনে বোলপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালাগাল করছেন, তার স্ত্রী মা পর্যন্ত তাকে অপমান করতে ছাড়ছেন না এবং হুমকি দিচ্ছেন তোকে দেখে নেব, তোর বদলি করে ছাড়বো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বিপ 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 বিপ। অভিযোগ অনুযায়ী অনুব্রত ওই পুলিশ অফিসারকে সরাসরি দোষারোপ করেন যে তিনি নাকি তৃণমূলের ভেতরে তার প্রতিদ্বন্দ্বী কাজল শেখের পক্ষ নিচ্ছেন এবং কেষ্টর লোকজনকে হয়রান করছেন। ফোনে অনুব্রত নিজেকে পরিচয় দিয়েই বলছেন এবং পুলিশকে শাসাচ্ছেন, এটা শোনা যাচ্ছিল ক্লিপে। ভাবা যায় যে পুলিশ একসময় কেষ্টদার ইশারায় উঠত বসত, বলা হয় পুলিশ কিন্তু কারোর বন্ধু হয় না, এবং সেই পুলিশকেই কিন্তু ধমক দিচ্ছেন তিনি, তাও আবার দিদির পুলিশকে গালাগাল করছেন। এই অডিও বার্তা প্রকাশ্যে আসার পর শুরু হয়ে যায় তুমুল হইচই। বিজেপি নেতা সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে ওই ক্লিপ শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য পুলিশের মহাপরিচালককে ট্যাগ করে লেখেন, এই কথোপকথন শুনলে পরিষ্কার হবে কিভাবে দুর্বৃত্তের আশ্রয় নিচ্ছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন এই ফোনালাপে মহিলাদের সম্পর্কে নোংরা ভাষায় কথা বলেছেন অনুব্রত, যা তৃণমূলের চরিত্র বোঝা যাচ্ছে। সভাপতি বিজেপি পুরো বিষয়টাকে লুপে নিয়ে বলতে থাকে, দেখলেন তো তৃণমূলের আসল চেহারা, দিদি আসলে গুন্ডা পোষেন। রাজ্যের সংবাদ মাধ্যমেও জোর চর্চা শুরু হয়ে গেল, একজন তৃণমূল নেতা জেল থেকে বেরিয়েই পুলিশ অফিসারকে এভাবে হুমকি দিচ্ছে। এটা আইন শৃঙ্খলার পক্ষে ভয়ঙ্কর নজির। শুধু বিরোধী নয়, সাধারণ মানুষ, সিভিল সোসাইটি থেকে নিন্দার সুর ওঠে। বিশেষ করে যে পুলিশ অফিসার ও তার পরিবারকে লক্ষ্য করে অশালীন ভাষায় কথা বলা হয়েছে, তা শুনলে রীতিমতো শিওরে ওঠার মতো। অনুব্রত মণ্ডল কেষ্টদা প্রথমে বিষয়টাকে অস্বীকার উপেক্ষা করার চেষ্টা করলেও দল দ্রুত বুঝে যায় এটা বড় ক্ষতি হতে পারে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আর এক মুহূর্ত দেরি না করে ওই দিন অর্থাৎ 30শে মে 2025 দুপুরে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করে জানায় দল অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই ধরনের কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা করছে। অবিলম্বে তাকে 4 ঘন্টা সময় দেওয়া হয়, তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সেরকম নির্দেশ দেওয়া হয়, নইলে শোকজ দলীয় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। তৃণমূলের মতো দল যা সাধারণত প্রকাশ্যে নিজের লোককে কঠোর ভর্ৎসনা করতে চায় না, তারাই সোশ্যাল মিডিয়াতে এক কড়া বার্তা দিয়ে রাজনৈতিক মহলকে কিন্তু অবাক করে দেয়। বোঝা গেল দলনেত্রীর মাথা খুব গরম হয়েছে বা দল কেষ্টদাকে বাঁচানোর পথে আর হাঁটতে ইচ্ছুক নয়, অর্থাৎ কেষ্টদার প্রয়োজন ফুরিয়েছে।
একই সাথে বোলপুরের আইসি লিটন হালদার নিজে থানায় অভিযোগ করে বলেন, এই দুদিন আগে ফোনে এক স্থানীয় তৃণমূল নেতা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশের তরফে এফআইআর রুজু করা হয় এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা, সরকারি কর্মচারীকে হুমকি, শ্লীলতাহানি, মহিলাকে অপমান, ক্রিমিনাল ইন্টিমিডেশন ইত্যাদি নতুন ধারা কিন্তু এখানে সংযোজন করা হয়। অনুব্রতর বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়। বলতে গেলে অনুব্রত যে জেলে থেকে এসে কিছুটা নিরাপদ বোধ করছিলেন, সেই সরকারি ব্যবস্থা এবার তার বিরুদ্ধে সক্রিয় হলেও এবং তৃণমূলের শাসনাধীন পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে চলে গেল। এক কথায় এটা ছিল দলের সুস্পষ্ট বার্তা, আইন সবার উপরে, তুমি দলের পুরনো সৈনিক হলেও যা খুশি করা যাবে না। অন্তত লোক দেখানোভাবেই সবার সামনে এই বার্তা কিন্তু দিতে শুরু করা হলো। দলের আলটিমেটাম পাওয়ার 4 ঘন্টার কম সময়ের মধ্যে অনুব্রত মিডিয়ার সামনে এবং লিখিতভাবে ক্ষমা চেয়ে নেন। তিনি লজ্জিত সুরে বলেন, ওই দিন রাত্রে আমার কর্মীদের মারধর হয়েছে খবর পেয়ে আমি ঘুম থেকে উঠে রেগে গিয়েছিলাম, অনেক ওষুধ খাই, মাথা ঠিক ছিল না। দিদির পুলিশের কোনো অফিসারকে অপমান করা আমার কল্পনাতেও নেই। দিদির পুলিশের কাছে আমি শতবার ক্ষমা প্রার্থী। তবে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি এটাও সন্দেহ প্রকাশ করতে ভুলে যাননি যে এই অডিও ফাঁসের পেছনে বিরোধীদের চক্রান্ত থাকতে পারে। বিজেপি কিভাবে এমন একটা ব্যক্তিগত কথোপকথন পেল তার তদন্ত করে দেখা উচিত বলে তিনি কিন্তু মন্তব্য করেন। কিন্তু এসব বাহানা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব গ্রাহ্য করেননি। প্রকাশ্যে দেখা গেল দলের মুখপাত্র থেকে মন্ত্রীরা সবাই অনুব্রতর কড়া নিন্দা করছেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদ মাধ্যমে বলেন, দল নজরে রাখছে, ওকে প্রয়োজনে যা করার করবে। আর তৃণমূলের টুইটার বা এক্স পোস্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে মৌখিক ক্ষমা চাইলেও লিখিত নিঃশর্ত ক্ষমা প্রার্থনা চায় দল, নইলে শোকজ হবে। মোট কথা, অনুব্রত মণ্ডল যিনি একদা বিরোধীদের শাসানোর ভয় দেখাতেন, তিনি এখন নিজের দলের রোষ সামলাতে ব্যস্ত এবং মাথা নিচু করে দিদির পুলিশকে ক্ষমা চাইছেন। ক্ষমা চাওয়ার পরও তার নিরাপত্তা রক্ষীর সংখ্যা অর্ধেক নামিয়ে দেওয়া হয়, যেটা সংবাদ সূত্রে জানা যাচ্ছে। এবং অর্থাৎ যিনি পুলিশের বদলি করানোর হুমকি দিচ্ছিলেন তারই নিরাপত্তা কাটছাট করার ক্ষমতা দেখিয়ে বোঝানো হলো ক্ষমতার পাল্লা এবার কোন দিকে ঝুঁকছে। এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব হয় দ্বিমুখী। একদিকে বিরোধীরা যথারীতি তৃণমূলকে আক্রমণ চালিয়ে যায় এবং অনুব্রতর কঠোর শাস্তি চায়। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি বলেন, দিদি বড় বড় কথা বললেও দুর্বৃত্তদের আড়াল দেন, দেখুন কি করছে ওর প্রিয় কেষ্ট। অন্যদিকে তৃণমূল শিবিরে কয়েকদিনের মধ্যেই আলোচনাটা ঘুরতে শুরু করে। একদিকে যে অনুব্রত ক্রমাগত কেলেঙ্কারিতে জড়ানোতে দলের ক্ষতি হচ্ছে এবং তাকে বাঁচাতে গিয়ে বারবার অস্বস্তিতে পড়তে হচ্ছে। বহু তৃণমূল সমর্থক সামাজিক মাধ্যমে লিখতে শুরু করেন যে কেষ্টদা পার্টির বদনাম বাড়াচ্ছেন। অনেকে তার বিরুদ্ধে শাস্তিও দাবি জানায়, যা ছিল এক সময় এক কথায় অকল্পনীয়। গুড় বাতাসার গল্প, নকুলদানার গল্প, ঢাকের চরম চরম শব্দ। একদিকে দলের অন্দরে কিছু নেতা বলছিলেন তিনি যেহেতু কোনো জননির্বাচিত প্রতিনিধি নন, কখনো ভোটে লড়েননি, সবসময় পর্দার আড়ালে থেকে সংগঠন সামলেছেন, তাই তাকে সরাসরি বাদ দিলে খুব সাংবিধানিক বা ভোট সংক্রান্ত ক্ষতি নেই। অর্থাৎ তৃণমূল এইটুকু ঠিক করে ফেলে যে অনুব্রত মণ্ডলকে ধীরে ধীরে কাট অফ করতে হবে, দলের মূল স্রোত থেকে তাকে সরিয়ে দিতে হবে। এই সিদ্ধান্ত অ্যাকচুয়ালি অভিষেক মমতার একটা সমঝোতার রূপান্তর এবং তার একটা সম্প্রসারিত রূপ বলা যায়। মমতা অভিষেককে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কেষ্টকে আর বীরভূমের একক নেতা রাখা হবে না। এখন সেই প্রতিশ্রুতি পূরণেরও যথাসাধ্য তিনি চেষ্টা করছেন। তৃণমূলের অন্দরমহল আনুগত্য বনাম ছেটে ফেলা রাজনীতি, অনুব্রত কাণ্ডকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরমহলেও যে চিত্রটা ফুটে উঠেছে তা হলো দলের নয়া
বনাম পুরাতন দ্বন্দ্ব এবং স্বার্থপরতা বনাম আনুগত্যের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সবসময় একনায়কতন্ত্র দল ঘেঁষা হিসেবে পরিচিত ছিল এবং যেখানে সর্বোচ্চ আনুগত্যটাই হলো বেঁচে থাকার মূল মন্ত্র। যারা সেই আনুগত্য দেখিয়েছেন তারা বছরের পর বছর বড় বড় পদ পেয়েছেন। এখন প্রশ্ন তুলছেন বা চ্যালেঞ্জ করছেন তারা হয় দল ছেড়ে চলে যাচ্ছেন, নয়তো কোনো এক কোণে পড়ে থাকছেন। অনুব্রত মণ্ডল প্রথম ক্যাটাগরির উদাহরণ ছিলেন। তিনি মমতার প্রতি নিবেদিত প্রাণ, এক ফৌজদারি মামলা বা বিতর্ক সত্ত্বেও দিদিকে কিন্তু রক্ষা করেছেন। কিন্তু ক্ষমতার অলিন্দে নতুন এক শক্তি উঠে এসেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার প্রজন্মের নেতারা, যারা দলের ভাবমূর্তি একটু পাল্টাতে এবং অনুগত কিন্তু দাগি নেতাদের প্রভাব কমাতে আগ্রহী। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই এক ব্যক্তি এক পদ নীতি আনতে চেয়েছিলেন, যদিও মমতা তখন সফলভাবে সিনিয়রদের বাঁচিয়ে সেই প্রচেষ্টা নস্যাৎ করেছিলেন। এবার লোকসভা নির্বাচনে ভালো ফলের পর 42টার মধ্যে 29টে আসন জিতে তৃণমূল বিজেপিকে অনেকটাই কোণঠাসা করে। অভিষেকের অবস্থান আরও দৃঢ় হয়। তিনি প্রমাণ করতে পেরেছেন যে বহুল বিতর্কিত নেতাদের ছাড়াই, যেমন বীরভূমে কেষ্ট ছাড়াই দল জিততে পারে শান্তিপূর্ণভাবে। এই জন্যই হয়তো তিনি নির্দ্বিধায় আর্জি জানিয়েছেন মমতাকে যে কেষ্টদাকে এখনই সরিয়ে দেওয়াই ভালো। মমতা হয়তো মায়ার বশে কিছুটা সংরক্ষণ করে রাখতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত অভিষেকের যুক্তিকেই তিনি মান্যতা দিয়েছেন। যেমনটা টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় যে কেষ্টকে হাত ধুয়ে ফেলা, ওয়াশিং হ্যান্ড অফ, এই উদ্যোগটা মূলত দিদি ভাইপোর বোঝাপড়ার ফল। এই প্রক্রিয়ায় কাজল শেখের ভূমিকা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদা অনুব্রতের ঘোর বিরোধী এবং জেলার স্বতন্ত্র শক্তি হিসাবে পরিচিত কাজল শেখ বীরভূমে এখন অভিষেকের আশীর্বাদ পুষ্টই বলে ধরা হয়। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কাজলের মতো তরুণ নেতা, যারা স্থানীয়ভাবে জনপ্রিয় আবার সংঘর্ষে পারদর্শী, তাদেরকে তুলে আনতে চেয়েছেন যাতে ভবিষ্যতে পুরনো তুগলকি নেতাদের ওপর নির্ভর করে থাকতে না হয়। অনুব্রত বনাম কাজল, এই দ্বন্দ্বটা এক অর্থে তৃণমূলের জেনারেশন গ্যাপের একটা প্রতিফলন। যেদিন অডিও কাণ্ড ঘটল সেই দিনও শোনা গেছে কাজল শেখ নিজের গোষ্ঠী নিয়ে প্রস্তুত ছিলেন কেষ্টর বিরুদ্ধচারণ করার। আবার দলীয় শৃঙ্খলার খাতিরে যখন নির্দেশ এলো তখন তিনিও বলছেন কেষ্টদার তত্ত্বাবধানে মিলেমিশে কাজ করব। এই যে ডুয়েল, তার যে ভূমিকা, দ্বৈত ভূমিকা, প্রকাশ্যে সমঝোতা, ভেতরে প্রতিদ্বন্দ্বিতা, তা তৃণমূলের চিরাচরিত রাজনৈতিক কৌশলেরই একটা অংশ। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি বোঝার আরেকটা অংশ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা এবং কৌশল। অনুব্রতের অডিও কাণ্ডের পর লক্ষ্য করা গেছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজেই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি। দলের তরফে বিবৃতি দিয়েছেন মুখপাত্ররা, ক্ষমা চাওয়ার ব্যবস্থা করেছে অভিষেক এবং শীর্ষ নেতৃত্ব। মমতা বরং দূরে এই ঘটনাটাকে পর্যবেক্ষণ করেছেন বলে মনে হয়। এর কারণ হতে পারে তিনি সরাসরি ভৎসনা করলে অনুব্রত বা বাকি সমর্থকরা ভেঙে পড়বে, সেই অঙ্ক মাথায় রেখে হয়তো দূরত্ব বজায় রেখেছেন। অথচ অভিষেককে কঠোর পদক্ষেপ করতেও কিন্তু কখনো মানা করেননি, বরং তিনি সাপোর্ট দিয়েছেন। এভাবে ভালো পুলিশ খারাপ পুলিশের ভূমিকায় তিনি পালন করেছেন। তৃণমূল নেতৃত্ব মমতার নীরব থেকে কিছুটা প্ল্যাসিবো সমর্থন দেখিয়েছেন, আর অভিষেক ও অন্যান্যরা কঠোর প্রশাসনিক দলীয় ব্যবস্থা নিয়ে বুঝিয়ে দিয়েছেন যে পার্টি লাইনের বাইরে গেলে কাউকে রেয়াত করা হবে না। এটাও তৃণমূলের অন্দরের এক পরিচিত খেলা। যেমন একসময় মুকুল রায় যখন ক্রমে কোণঠাসা হন তখন মমতা ব্যানার্জি প্রকাশ্যে কিচ্ছু বলেননি, কিন্তু দল থেকে তাকে সিস্টেমেটিক অ্যালাই সরানো হয়েছিল। অনুব্রতের ক্ষেত্রেও কিন্তু তাই অনেকটা হয়েছিল। ড্যামেজ কন্ট্রোলের কৌশল অনুসারে মমতা সামনাসামনি কঠোর না হয়ে প্রতিষ্ঠানগতভাবে সরাচ্ছেন। এখন প্রশ্নটা থেকে যাচ্ছে মুকুল, শুভেন্দু, অনুব্রতর ভবিষ্যৎ কোন পথে? অনুব্রত মণ্ডলের বর্তমান পরিস্থিতি দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে তিনি কি শেষমেশে মুকুল রায়, শুভেন্দু অধিকারীর পথে হাঁটবেন? পশ্চিমবঙ্গে তৃণমূলের ইতিহাসে দেখা গেছে দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে গুরুত্বপূর্ণ নেতা, বহু নেতাই পরে বিরোধী শিবিরে পা দিয়েছেন অথবা উপেক্ষিত হয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই 2017 সালে এক বক্তৃতায় বলেছিলেন, বিজেপি আমার অনুগত নেতাদের টাকার প্রলোভন দেখিয়ে ভাঙতে চাইছেন। কেষ্টদার
উদাহরণ দেন যে অনুব্রত মণ্ডলকে ফোন করে দল বদলের প্রস্তাব দিলে তিনি সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছেন। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী ঠিক ওই সময় ডিসেম্বর 2020 সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং মমতার বক্তব্য ছিল অনেকেই যাচ্ছে, আরও যেতে পারে, বিজেপির টাকার থলি নিয়ে ঘুরছে। অনুব্রত নিজেও তখন মমতাকে ফোন করে আশ্বস্ত করেছিলেন যে দিদি আমি তোমার পার্টিতেই আছি, অন্য কারোর সাথে বসবো। অতএব 2020-21 সালে প্রেক্ষাপটে অনুব্রত ছিলেন দল বিরোধী প্রলোভনেও একদম অটল তৃণমূলের সৈনিক স্টিরিওটাইপ। শুভেন্দু মুকুলের মতো না হয়ে তিনি দিদিকেই বেছে নিয়েছিলেন, কিন্তু রাজনীতির ঝাঁপিতে দিনে দিনে হিসেব যে বদলায়। আজ 2025-এ এসে প্রশ্ন উঠছে, যাকে দল থেকে সংস্থান করতে গিয়ে হয়রান হতে হচ্ছে সে কি অবশেষে প্রতিপক্ষের হাত ধরে স্বস্তি খুঁজবে? অনুব্রত মণ্ডলকে নিয়ে গুঞ্জন রয়েছে তিনি যদি বিজেপিতে যোগ দেন কেন্দ্রীয় সংস্থাগুলোর চাপ কমে যেত। তার উপর এমন কথাও নিজে অভিষেক ব্যানার্জি বলেছেন। 2024-এর এপ্রিলে অভিষেক ব্যানার্জি বীরভূমের এক সভায় দাঁড়িয়ে বলেন, অনুব্রত যদি বিজেপিতে যোগ দিত ও এখন তুলসী পাতা ধোয়ার সার্টিফিকেট পেয়ে যেত, ও বিজেপিতে যায়নি বলেই এখন জেলে। অভিষেক উদাহরণ দেন যেভাবে অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মারা বিজেপিতে যোগ দিয়ে সবাই দোষ থেকে মুক্তি পেয়েছেন, তেমনি অনুব্রত গেলে হয়তো ক্লিন চিট পেতেন। এই বক্তব্যের মধ্যে খানিকটা হতাশা ছিল বটে, অর্থাৎ কেন্দ্র এজেন্সিকে অপব্যবহার করছে। তবে এমন বার্তাও কিন্তু পরোক্ষভাবে অনুব্রত শিবিরকেও তিনি মনে করিয়ে দেন যে বিকল্প দরজা খোলা আছে। এখন প্রশ্ন, অনুব্রত নিজেই কি সেই বিকল্প পথে হাঁটবে? একদিকে দেখতে গেলে শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় দুই নেতার অভিজ্ঞতা অনুব্রতর সামনে উদাহরণ হিসাবে রয়েছে। মুকুল রায় তৃণমূল তৈরি করার সময় থেকে মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী ছিলেন, আগেই বলেছি এক ফ্রেমে ছিলেন। দলের সংগঠনে মুকুল বাবু অনেকটা গড়ে দিয়েছিলেন, কিন্তু সারদা নারদা কেলেঙ্কারির পর তিনি চাপে পড়েন, পাশাপাশি দলের ভেতরে অভিষেক ব্যানার্জির উত্থানে কোণঠাসা বোধ করেন। 2017 সালে মুকুল রায় বিজেপিতে যোগ দেন। কেন্দ্রের ক্ষমতা এবং বিজেপির সাংগঠনিক মেশিনারিকে কাজে লাগিয়ে তৃণমূলকে টক্কর দেওয়ার চেষ্টা করেন। বিজেপি তাকে জাতীয় উপাধ্যক্ষের পদ দেয়। মুকুলবাবু ছিলেন বিজেপির কাছে একজন মূল্যবান, কারণ তিনি তৃণমূলের অনেক গোপন কাহিনী জানতেন এবং ভোট কুশলী হিসাবে তার নাম ছিল। কিন্তু বিজেপি শিবিরে গিয়েও মুকুল রায় প্রত্যাশিত স্বীকৃতি পাননি। রাজ্য বিজেপির নেতারা তাকে কিন্তু সন্দেহের চোখে দেখত, কারণ একসময় দুর্নীতির যে অভিযোগে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে তার সাথে মুকুলের নামও জড়িত ছিল। ফলেতে বিজেপি যে রাজ্য ইউনিট মুকুলকে পুরোপুরি আপন করে নিতে পারেনি এবং 2021-এর নির্বাচনে বিজেপি হারার পর মুকুল রায় আবার তৃণমূলে ফিরে আসেন। এখন তিনি নমিনালি তৃণমূলের বিধায়ক হলেও কার্যত রাজনীতির তিনি অসুস্থ, সবাই জানেন। অর্থাৎ দল বদলেও তার কিন্তু কিচ্ছু লাভ হয়নি, শেষমেশে পুরনো দলে ফিরেও গুরুত্ব। শুভেন্দু অধিকারী গল্পটা আলাদা। শুভেন্দু ছিলেন পূর্ব মেদিনীপুরের মাটি কাঁপানো নেতা, নন্দীগ্রামের আন্দোলন পোস্টার বয়, তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন, কিন্তু তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব এবং নিজের সমান গুরুত্ব না পাওয়ার জন্য সম্পূর্ণ একটা অসম্পূর্ণতা বোধ করছিলেন। তারপর 2020-21-এ কেন্দ্রীয় এজেন্সি নারদা মামলায় তৃণমূল শুভেন্দুকে ডেকে পাঠিয়েছিল। পার্থ ইত্যাদি নেতাদের মতো তিনিও আইনের ফাঁসে পড়তেন এমন আশঙ্কাও ছিল। শুভেন্দু 2020 ডিসেম্বরে ধুমধাম করে বিজেপিতে যোগ দেন এবং 2021 নির্বাচনে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে জিতে তিনি বিরোধী দলনেতা হন। এখন শুভেন্দু পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা, অর্থাৎ এফেক্টিভলি রাজ্য বিজেপির মুখ। তার রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল। তিনি 2024-এর লোকসভায় বিজেপির বড় প্রচারক ছিলেন। 2026-এ তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে প্রধান সৈনিক হিসাবে লড়বেন। শুভেন্দুর ক্ষেত্রে দেখা গেছে দলবদল তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। তবে এখানে উল্লেখযোগ্য যে শুভেন্দুর বিরুদ্ধে তেমন কোনো নতুন সিবিআই বা ইডি পদক্ষেপ নিতে দেখা যায়নি বিজেপি জয়েনের পর। এই যে ক্লিনচিট ব্যাপারটা অভিষেক বলেছিলেন সেটাই ঘটেছে। সঙ্গে সঙ্গে শুভেন্দুর জনপ্রিয়তা, মাঠে কাজ করবার ক্ষমতা আর স্বতন্ত্র আধার ছিল, যা দিয়ে তিনি নিজেকে বিজেপিতে প্রমাণ করতে পেরেছেন। মুকুল রায় ছিলেন সংগঠক আর শুভেন্দু মশালছি, মানুষের সঙ্গে কানেক্ট, সরাসরি মানুষের সাথে রয়েছেন। তাই শুভেন্দু দল বদলে লাভবান, মুকুল কিন্তু নয়। এবার অনুব্রত মণ্ডল কোন প্যারাডাইমে পড়বেন?
তিনি মুকুল রায় হবেন না শুভেন্দু অধিকারী হবেন নাকি অন্য কিছু। যদি অনুব্রত বিজেপিতে যাওয়ার চিন্তা করে তাহলে কয়েকটা ফ্যাক্টর আছে। এক, আইন রক্ষা পাওয়ার সত্যি হয়তো অনুব্রত ধারণা হতে পারে বিজেপিতে গেলে কেন্দ্রীয় এজেন্সিগুলো নরম হয়ে যাবে। অভিষেকের উক্তি অনুযায়ী দুধে ধোয়া তুলসী পাতা সার্টিফিকেট পেয়ে যেতে পারেন কেষ্টদা যদি গেরুয়া শিবিরে নাম লেখাতেন। এটা যে শতভাগ গ্যারান্টেড নয়, তবে বিজেপিতে আশ্রয় নেওয়া অনেক অভিযুক্ত নেতাই তদন্তের ক্ষেত্রে তাদের গতি মন্তর করা হয়েছে, এ কথা কিন্তু সত্যি। নিজেকে এবং মেয়েকে বাঁচানোর জন্য অনুব্রত এদিকে তাকাতেই পারেন, বিশেষত যদি তিনি দেখেন তৃণমূলের থেকে তাকে বাঁচানোর আর কোনো চেষ্টা কেউ করছে না, উল্টে গুরুত্ব কমছে। রাজনৈতিক ভিত্তি শুভেন্দুর মতো জনবৃত্তি অনুব্রতর আছে। বীরভূমে কিন্তু নিশ্চিতভাবেই তিনি জনপ্রভাবশালী নেতা। দীর্ঘদিনের ভয় দাপট আর সংগঠন তাকে একটা ভোট ব্যাংক দিয়েছে। বীরভূমের গ্রামের তৃণমূল কর্মীরা এখনও কেষ্টদাকে গুরু মানেন, কিন্তু তা অডিও কাণ্ডের পর কিছুটা অনিশ্চিত হতে পারে। যদিও দুদিন বাদে মানুষ ভুলে যাবে, আবার নতুন করে নতুন কন্টেন্ট নিয়ে পড়বে, নতুন চিন্তা করবে। বীরভূমের অনেকেই তার সঙ্গেই যেতে পারেন বলে অনুমান। 2021-এ শুভেন্দু গেলে যেমন পূর্ব মেদিনীপুরের এক অংশ বিজেপির ভোট গেছিল, তেমনি কেষ্ট বীরভূমের কিছু বিজেপির দিকে ভোট আসতে পারে। বিজেপি যেহেতু বীরভূমে এখনও তুলনামূলকভাবে দুর্বল, যেখানে টিএমসি যেখানে সবাইকে দলে টেনে নিয়েছে, তাই অনুব্রতর মতো ক্যাচ ওরা অবশ্যই লুকতে চাইবে। বিজেপির দিলীপ ঘোষরা অতীতে বলেছিলেন ও নিজে যোগাযোগ করেনি, কিন্তু করলে ভেবে দেখব। এটা 2020 সালের প্রসঙ্গ, যখন শুভেন্দু যোগ দিয়েছেন। অর্থাৎ বিজেপি পুরোপুরি দরজা বন্ধ করেনি। দলের গ্রহণযোগ্যতা মুকুল রায়ের ক্ষেত্রে যেমন বিজেপি কর্মীরা মন থেকে মেনে নেননি, অনুব্রতর ক্ষেত্রে সেই সমস্যাও হতে পারে। অনুব্রত মণ্ডল হলেন তৃণমূলের গুন্ডারাজ ইমেজের প্রতীক বলে বিজেপিরা বারবার প্রচার করেছেন। বিজেপির নেতারাই এতদিন তাকে গরু পাচারকারী, খুনের আসামি, মাস্তান বলতো। এখন হঠাৎ যদি তাকে দলে নেয়, আদর্শগত অবস্থানের বিরোধ অবশ্যই হবে। তবে রাজনীতিতে প্রকৃতপক্ষে এসব বাধা বড় বাধা নয়। এর আগেও অনেক রাজনৈতিক নেতারা শত্রু শিবিরে তাদের টেনে নিয়েছেন স্রেফ রাজনীতির বা নির্বাচনের অঙ্কের জন্য। বিজেপি 19-20 সালে প্রচুর তৃণমূল কর্মী নেতা দলে দলে নেয় নরেন্দ্র মোদীর স্বপ্ন 200 আসনের জয়ের লক্ষ্যে। বর্তমান প্রেক্ষাপটে 2026 বিধানসভার আগে বিজেপি যদি তবে বীরভূমে কেষ্টদাকে নিলে তৃণমূলকে দুর্বল করা যাবে। তারা নিশ্চয়ই সেটা বিবেচনা করবে। দিলীপ ঘোষ 2000 সালে মজার ছলে বলেছিলেন, অনেকেই যোগাযোগ করেছেন, কেষ্টবাবু আমার সাথে যোগাযোগ করেননি, করলে ভেবে দেখব। অতএব ব্যঙ্গের ছলে সত্য কথা, তাহলে দরকার পড়লে তারা নেবে। এবার অনুব্রতের মানসিকতা শেষ হতো। যে ব্যক্তি জীবনের বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া থেকে উত্থান হয়েছে, তার পক্ষে হঠাৎ আদর্শ বদলে ফেলা কিন্তু সহজ নয়। অনুব্রত ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে কিন্তু দেবীর আসনে দেখেন, এটা তার কথায় বহুবার ফুটে উঠেছে। তিনি এখনো দল আমার মায়ের মতো, দিদি যা বলবে করব মনোভাব নিয়েই কিন্তু কথা বলে চলেন। তাই তিনি নিজে থেকে পদত্যাগ করে বেরোবেন এমন সম্ভাবনা কম বলেই সবার ধারণা। বরং দলের ভেতরে থেকে হয়তো অপেক্ষা করবেন কখন আবার সুযোগ আসে। তিনি যেমন ফোনালাপে বলেছিলেন দিদির পুলিশ, আসলে তিনি দল ও প্রশাসনকে এতদিন নিজের এক্সটেনশন ভেবেছেন, সেটা হঠাৎ বদলে অন্য খেমায় মানিয়ে নেওয়া কঠিন। এছাড়া তার বিরুদ্ধে যে প্রকাণ্ড সম্পত্তি মানি লন্ডারিংয়ের মামলা চলছে, তাতে বিজেপিতে গেলেও যে মুক্তি তেমন নিশ্চিত নয়। কেন্দ্রীয় এজেন্সি তো বিজেপির হাতেই, চাইলে তারাই সেই ফাইল ঝুলিয়ে রেখে ক্রোধের বশে আবার সক্রিয় করতে পারে। এসব ভেবে অনুব্রত দ্বিধায় থাকতে পারেন। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের ভবিষ্যৎ কয়েকটি সম্ভাবনার মধ্যে কিন্তু ঝুলছে। এক, দলের মধ্যে পড়ে থাকা। তৃণমূল কংগ্রেসের ইতিহাসে এমন অনেক নেতা আছেন যারা জৌলুসে হারিয়ে গেছেন কিন্তু দলেই রয়ে গেছিলেন, যেমন সুব্রত মুখার্জি, গৌতম দেব, এরা এখন অতীত। অনুব্রত হয়তো তৃণমূলেই থাকবেন, কিন্তু সেই প্রভাবশালী ভূমিকায় থাকবেন না। দলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অংশে মনে করছেন তাকে সাইডলাইনে রাখা হবে, মিটিং কমিটিতে নাম থাকবে, কিন্তু সিদ্ধান্তে ও মাঠের রাজনীতিতে গুরুত্ব কমবে। হয়তো আগামী বিধানসভায় তাকে কমিটিতে না রেখেও সম্মানজনক কোনো পদে দেওয়া যেতে পারে। মন্ত্রী প্রার্থী হওয়ার সুযোগ তিনি ইতিমধ্যেই আগেই নাকি ফিরিয়েছেন।
ভবিষ্যতে বড় কিছু আশা করার কোনো দরকার নেই, তাই এই বার্তা তিনি পরোক্ষেই দলকে দিয়েছেন। নাম্বার 2, ধীরে ধীরে বাইরে করা। কেউ কেউ মনে করছেন পার্থ চ্যাটার্জি যেমন শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির পর সঙ্গে সঙ্গে মন্ত্রী দল থেকে বরখাস্ত হয়েছেন, অনুব্রতর ক্ষেত্রে অপরাধ প্রমাণ হলে তেমনই হবে। পার্থকে তৃণমূল এক মুহূর্ত দেরি না করে দল থেকে বের করে দিয়েছিলেন। অনুব্রতর এখনও সেরকম কোনো পরিস্থিতিতে পড়েননি, যেহেতু তার বিচার চলছে, নির্দোষ প্রমাণ হয়নি। কিন্তু ভবিষ্যতে যদি চার্জশিটে গুরুতর প্রমাণ আসে বা আদালত দোষী সাব্যস্ত করেন, তাহলে তৃণমূল তখন আর কিন্তু তার পাশে দাঁড়াবে না, 100% তাকে বের করে দেবে। এবং যেভাবে দূরত্ব রাখছে তাতে পরবর্তীতে দল থেকে বহিষ্কারের জমি কিন্তু প্রস্তুতি হচ্ছে। 3 নম্বর, বিরোধী শিবিরে যোগ। অনুব্রত নীরব থেকে যাবেন, ধীরে সেটা ধরেই নেওয়া হয়েছে, কিন্তু তিনি যদি হাল ছেড়ে বাইরে রাস্তা খোঁজেন তাহলে বিজেপি একমাত্র বাস্তব গন্তব্য হতে পারে। সেই ক্ষেত্রে হয়তো কেন্দ্র ওনার কেস কিছুটা নমনীয় করে দেবেন, কিংবা হয়তো তিনি অপেক্ষায় আছেন যদি অভিষেক বা মমতা কোনো দ্বন্দ্বের চরমে পৌঁছয়, মমতা তখন আবার হয়তো তাকে দরকার মনে করতে পারেন। রাজনীতিতে একসময় দুর্নামযুক্ত লোকেরাও ফিরে আসে, যেমন নারদা কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের নেতারা এখনও কিন্তু দলে আছে, যদিও মন্ত্রী না হলেও এমপি বিধায়ক রয়েছেন, যেমন জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি ধরা পড়েও জামিনে রয়েছেন, এখনও তৃণমূলে আছেন, মন্ত্রিত্ব গেলেও দল থেকে কিন্তু বহিষ্কৃত হননি। কাজেই অনুব্রত যদি ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হন বা মামলাটা দুর্বল হয়ে যায়, তিনি কিন্তু আবার সমমহিমায় ফিরতে পারেন বলে একটা কোথাও না কোথাও তার মনের মধ্যে আশা হয়তো রয়েছে, হাল ছাড়ছেন না, কিন্তু সেই সম্ভাবনাও কিন্তু খুব কম। দিন শেষে একটা কথাই কিন্তু সত্যি, তৃণমূলে একদা আনুগত্য ছিল একমাত্র মুদ্রা, কিন্তু এখন ক্ষমতার কেন্দ্রবিন্দু বদলে গেছে। অনুব্রত মণ্ডলের বর্তমান হাল সেই পরিবর্তনের কিন্তু জ্বলন্ত প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় যাকে বীরের বশে জেল থেকে বের করে নিয়ে আসতে চেয়েছিলেন, আজ তাকেই আড়াল করতে রাখতে চাইছেন। বাংলার রাজনীতিতে আনুগত্য ও প্রয়োজনের এই নির্মম খেলায় অনুব্রত মণ্ডল এখন এক ট্র্যাজিক কমেডি চরিত্র, যে নিজের দলেরই কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। ভবিষ্যৎ বলে দেবে শেষ দৃশ্যে তিনি নায়ক হন, খলনায়ক হন, নাকি পর্দা থেকে চুপচাপ আড়াল থেকে বেরিয়ে চলে যাবেন। আমাদের চোখ কিন্তু আপাতত বীরভূমের দিকেই, কারণ কেষ্ট নায়ক পরবর্তী অ্যাক্ট সেখানে কিন্তু শুরু হতে পারে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে নতুন কোনো প্রশ্নের উত্তর নিয়ে। আপনারা সাথে থাকুন, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান এবং সেই সাথে সাবস্ক্রাইব করুন সত্যবচন।